বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, আর এটাই এখনো আমার দেখা হয়নি। তো চলো আজকে ঘুরে আসি। হাই, হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। বিকেল 4টে মতো বাজে এখন, আর আমরা যাচ্ছি একটি ফুলের রাজ্যে। হ্যাঁ, সত্যি তাই। এই জায়গাটি পুরো ফুল দিয়ে ভরা, তাই এটি সত্যিই ফুলের একটি স্বর্গরাজ্য বলা যেতে পারে, যা অবস্থিত রানাঘাট চাপড়ায়। চাপড়ায় আসতে হলে তোমাদের রানাঘাট স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বড় ওভারব্রিজটা দিয়ে এপারে নামতে হবে, মানে যেদিকে সুরেন্দ্র সিনেমা হলটা আছে সেই পারে। স্টেশন থেকে তোমরা টোটো ভাড়া করে রথতলা বাস স্ট্যান্ডে এসে আবার পুনরায় টোটো পরিবর্তন করতে পারো, অথবা স্টেশন থেকে ডিরেক্ট টোটোতে পূর্ণনগর হয়ে চাপড়ায় চলে আসতে পারো। আমাদের যেহেতু বাড়ির কাছে, তাই আমরা বাইকে করে সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে চলে গিয়েছিলাম। যাত্রাপথে সবসময় তোমাদের এই গ্রামীণ দৃশ্যটা চোখে পড়বে, কোথাও কোথাও আবার চাষও হচ্ছে। মূল গন্তব্যে পৌঁছানোর অনেক আগে থেকেই তোমরা চারিধারে অল্প অল্প ফুলের বাগান দেখতে পারবে, আর পাশে দেখতে পারবে বিভিন্ন ধরনের চাষবাসও করা হচ্ছে। যেহেতু এখন শীতের সময়, চারিপাশটা একদম ফুলে ফুলে ভরে রয়েছে। দুধারে হলুদ সর্ষে ক্ষেত, মাঝখানে বাঁকা পথ, প্রাকৃতিক সৌন্দর্যে যেন একদম ভরিয়ে ফেলছে। এইভাবেই আমরা ফুলের বাগানের ঠিক সামনে এসে পৌঁছে গেলাম। আর এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এত টোটো, এত মানুষজন, কত পিকনিক হচ্ছে চারিধারে। পুরো জায়গাটি এখন একটি পিকনিক স্পটে পরিণত হয়ে গিয়েছে। এই ছোট পুকুরের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম এখানে কত শাড়ি কাপড় দিয়ে ছোট ছোট পিকনিক স্পটও তৈরি করা হয়েছে। দূর থেকে পিকনিকের গানও ভেসে আসছিল। আর এখানে কয়েকজন ঝাউ পাতা, বাহারি ফুল দিয়ে মাথার ব্যান্ড, মালা, টিকলি এই সমস্ত তৈরি করছিলেন আর বিক্রি করছিলেন। সবাই প্রায় এখান থেকে কিনে কিনে সেলফি, ছবি ক্ষেতের ভেতরে গিয়ে তুলছিল। প্রথমেই বাদিক দিয়ে শুরু হলো সূর্যমুখীর বাগান। সব ফুল কিন্তু ফুটে ওঠেনি তখনও, হয়তো আগে ফুটে গেছে বা পরে ফুটবে, এরকম অবস্থায় রয়েছে। এরপর এখানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এরিকা পাম ট্রি। আমরা এখন অনেকেই ইনডোর প্লান্ট হিসেবে এরিকা পাম ঘরের ভেতরে রাখি, আবার অনেক সময় বিয়ে বাড়িতে মোস্টলি এই গাছগুলো দরকার হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউয়ের বন। এই পুকুরটিতে অনেক মাছের দেখাও মিলেছিল। পুকুরের ধার দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাব মূল বাগানের দিকে। এত গোলাপের গাছ দেখে মনটা একদম খুশি হয়ে গেল। একটি গোলাপ না দিয়ে তোমায় যদি কেউ এই পুরো বাগানটা উপহার দেয়, কেমন হবে? এটি ছিল একটি দেশি গোলাপ ফুলের বাগান। এখন যেটা খুব জনপ্রিয় ব্যাঙ্গালোর রোজ, সেটির বাগান কিন্তু এটি নয়। গোলাপের বাগানের পাশেই ছিল রজনীগন্ধার ক্ষেত। কম বেশি আমরা অনেকেই এই ক্ষেতটি দেখেছি। এবার গোলাপ ফুলের বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাব চন্দ্রমল্লিকা খুঁজতে। আর আমার চারিপাশটা এখন হলুদ চন্দ্রমল্লিকায় ভর্তি, যেটাকে অনেকে কিন্তু হলুদ জারবেরাও বলে থাকে। যত দূর তোমার চোখ যাবে শুধু ফুল আর ফুল। 2 চোখ ভরে ফুল দেখে আমরা এবার যাব জিপসি ফুলের দিকে। হ্যাঁ, জিপসি ফুলের বাগানে যাব। এটা কিন্তু ব্যাঙ্গালোর জিপসি। আর এই ব্যাঙ্গালোর জিপসির বৈশিষ্ট্য হচ্ছে এগুলি পরিমাণে থোকায় অনেকটা থাকে আর বড় বড় গোটা গোটা হয়। দেশি জিপসিতে কিন্তু থোকায় থোকায় ভরে ভরে এত সাদা অংশ থাকে না, সেটা মোটা মোটাও হয় না। জিপসির পরে এবার আমরা যাব এই রং বেরঙে ফুলের কাছে। এগুলিকে অনেকে ক্যালেন্ডুলাও বলে থাকে।
আর দেশীয় নাম অনেক কিছুই থাকতে পারে, সেটা আমার জানা নেই। তবে আমি অনেক সার্চ করে দেখেছি, এগুলোর প্রকৃত নাম কিন্তু ক্যালেন্ডুলাই, যেটি একটি বিদেশি নাম। প্রয়োজন অনুযায়ী এক একটি ফুলের ক্ষেতে এক এক রকমভাবে কিন্তু জল দেওয়া হয়, তাই এই মাঠের পাশের আলগুলি সবসময় ভেজাই ছিল। আর এবার আমরা যাব এই ছোট্ট ছোট্ট সারিবদ্ধভাবে শৌখিন ফুলগুলির কাছে। এখানে গিয়ে যেটা দেখতে পারলাম, অনেক বক ঘোরাঘুরি করছিল, যদিও দূর থেকে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এই যে হলুদ রঙের মাঝে মাঝে ফুল দেখা যাচ্ছে, এগুলি কিন্তু গাঁদা ফুল নয়, এগুলিও এক ধরনের শৌখিন ফুল। এখানেও রয়েছে কিছু হলুদ রঙের জারবেরা বা চন্দ্রমল্লিকা। এই ক্ষেতের ছোট্ট ছোট্ট রঙিন ফুলগুলিকে যেন হাসিয়ে তুলেছে, রাঙিয়ে তুলেছে এই পড়ন্ত সূর্য। সন্ধ্যের আগের এই পড়ন্ত সোনালি সূর্য সব সময় আমাদের সাথে সাথে চলছিল। আর এখানে দেখো এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আবার এই শুকনো ডালে এসে বসছে, যেন মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ, এটা পাতা ঝরানোরই সময়। মাঝখানে একটি বিশাল ছায়াদানকারী বটবৃক্ষের মাঝে রয়েছে একটি ছোট্ট মন্দির। গলির ভেতর দিয়ে যেতে যেতে আমরা দুধারে দেখছিলাম এখানে একটি অন্যরকম উপায়ে যেন ছোট ছোট চারা গাছগুলি প্লান্ট করা হয়েছে। এগুলিকে হয়তো পরবর্তীতে আবার বড় ক্ষেতে নিয়ে যাওয়া হবে, বা হয়তো এখানেই চাষ করা হবে। আমার বিশেষ এগুলি সম্বন্ধে অত বেশি ধারণা নেই। তবে একটি জিনিস কিন্তু খুব ইউনিক লাগলো, সেটি হচ্ছে এই ছোট্ট ছোট্ট সবুজ সবুজ ফুলগুলি, যেন মনে হচ্ছে এগুলো পাতারই অংশ। কিন্তু আমি অনেক বিয়ে বাড়িতে ব্রাইডের মাথায় বা বিয়ে বাড়ির নানা গেটে আমি এই ফুলগুলো কিন্তু দেখেছি। আর এখানে সেই সব ফুলগুলোই শর্টিং করা হচ্ছে আর থোকায় থোকায় করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। আবার এখানে আমরা আরেকটি মূল ক্ষেতের কাছাকাছি চলে এলাম, আর এসে দেখলাম যে সমস্ত ফুলগুলি পরিণত হয়ে গেছে সেগুলি সব বাছাই করে করে রাখা হচ্ছে। আর সবাই মিলে বেলা শেষেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি এখানে জিজ্ঞেস করায় উনি বললেন এই ফুলগুলি কোনো কেজি দরে বিক্রি বাট্টা হয় না, এগুলি পিস হিসেবে দাম ধরা হয়, প্রতি পিস 5 টাকা করে। আর নর্মাল যে সমস্ত জারবেরা তার তুলনায় কিন্তু আমার এই ফুলগুলির সাইজ অনেক বেশি বড় বড় লেগেছে, আর পাপড়িও অনেক বেশি। আর এখানে সারি সারিভাবে চাষ হচ্ছিল কমলা গাঁদার ফুল, যেটা আমাদের শীতকালের খুবই একটা চেনা জানা ফুল। আর পাশে সবেই রজনীগন্ধার ফুলগুলি হয়ে উঠছিল। আরেক পাশে রয়েছে হলুদ গাঁদার ফুল। দেখো এখানের রজনীগন্ধাগুলি আবার অনেক লম্বা লম্বা হয়ে গেছে, তাই আমি হাইট এখানে দেখাচ্ছিলাম যে কত বড় বড় হয়ে গেছে। এত ফুল দেখে নিজেকে কি আর সামলানো যায়, তাই নিয়ে নিয়েছিলাম কয়েকটা সাদা চন্দ্রমল্লিকা। আর এই ফুল পেয়ে তো আমি খুবই খুশি। ফুল নিয়ে ছুটতে ছুটতে চললাম আবার আরেকটি ক্ষেতের দিকে।
আবার একই পথ দিয়ে চলতে চলতে যাব এই ক্ষেতগুলির ঠিক অপোজিটের ফুলের বাগানটিতে। মাঠের আবার এই আল দিয়ে সরু পথ দিয়ে যেতে যেতে এখানে প্রথমে দেখলাম একটি ডোম মতো জায়গা। এটি তালা দেয়া ছিল তাই, কিন্তু শুনলাম এখানের ভেতরেও নাকি ফুলের চাষ করা হয়। তবে এই ফুলগুলি কিন্তু আবার নেট দিয়ে চাষ করা হচ্ছে। আমি জিজ্ঞেস করাতে বলল এখানে নাকি মানুষ খুব উৎপাত করে। আর তোমাদের এর আগে যে বলছিলাম যে ব্যাঙ্গালোর জিপসি, আর এই দেখো এটা হচ্ছে দেশি জিপসি, যেগুলি থোকায় খুবই কম আসে আর একটু ছাড়া ছাড়া হয়। আর এই ক্যালেন্ডুলা ক্ষেতগুলির মাঝে আমি একটি শাকের গাছ আবিষ্কার করেছি। এই দেখো লাল শাক। আমাদের বাড়ির আশেপাশে আরেকটি গাছও কিন্তু খুব দেখা যায়, সেটিরও যে এখানে চাষ হতে পারে সত্যি আমি ভাবতে পারিনি। এই দেখো সেই লাল ফুলের গাছ, যার নাম চাইনিজ এক্সোরা। আর এই এক্সোরার কিন্তু অনেক প্রজাতি হয়, অনেক রং হয়, তবে আমরা কিন্তু সাধারণত লাল রঙের থোকা ফুলই বলে থাকি। সাদা ফুল তো নিয়ে নিয়েছি, কিন্তু এই রঙিন ফুলগুলিও না নিলে কি হয়, তাই এই সব বেছে বেছে সুন্দর ফুলগুলো আমি এবার সব আমার কাছে নিয়ে নেব। আর এই দেখো নিয়েও নিয়েছি নিজের কাছে। এই ফুলগুলো কিন্তু পড়েছিল মাত্র 2 টাকা করে, কারণ ওই সাদা চন্দ্রমল্লিকাগুলোর তুলনায় এগুলির পাপড়ি অনেক হালকা ছিল আর ছোট ছোট। ফুল পেয়ে তো আমি বেজায় খুশি। আর এই ফুলগুলো নিয়ে আমি অনেক ছবি তুলে নিয়েছি। এবার চলো বাড়ি ফেরার পালা। ফেরার পথে সামনেই আমরা একটি চপের দোকান থেকে খেয়েছিলাম গরম গরম আলুর চপ। এখানের আলুর চপটা কিন্তু আমার অন্যান্য আলুর চপের থেকে অনেক পার্থক্য লাগলো। এছাড়াও আরও বিভিন্ন আইটেম ছিল, কিন্তু আলুর চপে যেটা মেইন পার্ট ছিল সেটা হচ্ছে এখানে আমার মনে হলো যে ওনারা কিছু অন্যরকম মশলা আর রসুনের ব্যবহার করেছেন, তাই খেতে খুব টেস্টি ছিল। এই যে সেই গরম গরম আলুর চপ আর 1 প্লেট চিকেন পকোড়া, যাতে ভরে ভরে চাট মশলা আর পাশে স্যালাড ছিল। আমার কাছে অনেক গিফট থাকলেও একটা ফুলদানিও নেই, তাই কি আর করি, বুদ্ধি বার করে কাচের জগে জল দিয়ে রাখলাম ফুলগুলো। দেখো কি সুন্দর লাগছে। আর এবার দেখি এই ফুলগুলো আমার সাথে কতদিন থাকে। চলো এভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক আর ইনস্টাতেও কিন্তু ফলো করতে পারো, সেখানে আমি অনেক ধরনের রিলস শেয়ার করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা।